কে আপনাদের একটা আমেরিকি সিরিয়াল কিলারের গল্প বলে শোনাবো, তো শুনতে থাকুন। থিওডোর রবার্ট বুন্ডি, জন্ম কোয়েল, নভেম্বর 24, 1946 সাল থেকে 24শে জানুয়ারি 1989, একজন মার্কিন ধারাবাহিক খুনি। তিনি 1970-এর দশকে এবং সম্ভবত এর আগেও বহু যুবতী মেয়েদের অপহরণ এবং ধর্ষণ ও হত্যা করেছিলেন। এক দশকেরও বেশি সময় অস্বীকারের পর তিনি 30টি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। 1974 থেকে 1978 সালের মধ্যে আমেরিকার 7টি রাজ্যে তিনি এই হত্যাকাণ্ড চালান। হত্যার শিকার হওয়ার হতভাগ্যের প্রকৃত সংখ্যা কত তা জানা যায়নি, তবে তদন্তকারীরা মনে করেন খুনের প্রকৃত সংখ্যা আসলে আরও বেশি। প্রথম দর্শনে বুন্ডিকে সুদর্শন এবং অন্য সাধারণ প্রতিভাবান হিসাবে বিবেচনা করা হতো। এই সুযোগটি তিনি হত্যার শিকার হওয়া মেয়েগুলো এবং সমাজের বিশ্বাস অর্জনের জন্য ব্যবহার করেছিলেন। তিনি সাধারণত হত্যার শিকার ব্যক্তির সাথে জনবহুল স্থানে কথা বলতেন। তিনি আঘাত পেয়েছেন বা শারীরিক অক্ষমতা রয়েছে এমন ভান করতেন, বা কোনো কর্তৃপক্ষ ব্যক্তির ছদ্মবেশে কথা বলতেন। এক সময় তাদের অজ্ঞান করে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ ও শ্বাসরোধ করতেন। তিনি কখনো কখনো তার মেরে ফেলা শিকারদের ফেলে দেওয়া মৃতদেহের কাছে পুনরায় যেতেন এবং লাশের সাথে যৌন ক্রিয়া করতেন। তিনি এই বিকৃত কর্ম লাশ পৌঁছে যাওয়ার আগে অবধি বা বন্য প্রাণীরা খেয়ে ফেলা অবধি চালিয়ে যেতেন। তিনি শিরচ্ছেদ করা অন্তত 12টি ক্ষতিগ্রস্তের ছিন্ন মাথা তার অ্যাপার্টমেন্টে স্মারক হিসেবে রেখেছিলেন। কয়েকটি ক্ষেত্রে তিনি রাতে খুনের উদ্দেশ্যে হতভাগ্যদের বাসস্থানগুলিতে প্রবেশ করেন এবং নিদ্রায় থাকা তার শিকারদের ভারী কিছু দিয়ে পিটিয়ে খুন করতেন এবং সম্ভব হলে সেখানেই যৌন হেনস্থা ও বিকৃত ক্রিয়া করতেন। 1975 সালে গুরুতর অপহরণ এবং ফৌজদারি নির্যাতনের চেষ্টার জন্য বুন্ডি গ্রেপ্তার হয়ে আমেরিকার ইউটাতে তার জেল হয়েছিল। কলোরাডোতে হত্যার অভিযোগের মুখোমুখি হয়ে তিনি 2বার নাটকীয়ভাবে পালিয়ে যান এবং 1978 সালে চূড়ান্ত গ্রেপ্তারের আগে ফ্লোরিডার আরও 3টি হত্যা করেন। ফ্লোরিডা হত্যাকাণ্ডের জন্য তিনি 2টি মামলার বিচারে 3টি রকমের শাস্তি সহ মৃত্যুদণ্ড পেয়েছিলেন। 1988 সালে 28শে জানুয়ারি বুন্ডিকে ফ্লোরিডার রাইফোর্ড রাজ্য কারাগারে বৈদ্যুতিক চেয়ারের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। বুন্ডি অন্য একজন ব্যক্তির শারীরিক বেদনা থেকে আনন্দ পেতেন এবং মৃত্যু অবধি তার শিকারগুলোর উপর তার নিয়ন্ত্রণ এবং তারা মারা যাওয়ার পরেও তাদের শরীরের উপর ক্রিয়াপূর্বক তা থেকে আনন্দ পেতেন। তিনি থিওডোর রবার্ট কোয়েল হিসেবে 1947 সালে 24শে নভেম্বরে জন্মগ্রহণ করেন। ভারমন্টের বার্লিংটনে মাতা এলিনর লুইজি কোয়েলের তখন থাকতো এলিজাবেথ ল্যান্ড হোমে। ওই বিশেষ জায়গাটিতে অবিবাহিত কিন্তু সন্তান সম্ভবা মেয়েরা থাকতো। বুন্ডির পিতা পরিচয় কখনোই নিশ্চিত হওয়া যায়নি। লুইজি দাবি করেছিলেন যে সে একজন যুদ্ধফেরত যোদ্ধা কর্তৃক প্রলুব্ধ হয়েছিল এবং তার সাথে মিলিত হন। ওই লোকের নাম ছিল জ্যাক ওথিংটন এবং কিং কাউন্টি শেরিফের অফিসে টেডের পিতা হিসেবে তার নাম লিপিবদ্ধ করা আছে, কিন্তু এই সন্দেহের সপক্ষে কোনো প্রমাণ পাওয়া যায় না। জীবনের প্রথম 3 বছর বুন্ডি ফিলাডেলফিয়ার তার মায়ের দিকে দাদু দিদার কাছে থাকত। তারা হলেন স্যামুয়েল কোয়েল,
এবং অ্যালিয়ন কোয়েল। তারা বুন্ডিকে নিজেদের ছেলের মতোই লালন পালন করত। তাছাড়া বিবাহ বহির্ভূত শিশু হিসেবে সমাজে একরকম কানাঘুষো ছিলই। পরিবারের বাইরে সবাইকে, বন্ধুদেরকে এবং এমনকি টেডকেও বলা হয়। এক সময় সে প্রকৃত সত্যতা জানতে পারে, যদিও ওই সত্য জানতে গিয়ে তাকে নানা বিব্রতকর অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়। বুন্ডি তার যখন জন্ম সনদ খুঁজে পায় তখন তার মায়ের প্রতি সারা জীবন অসন্তোষ প্রকাশ করেছিল, কারণ তার মা তার আসল পিতাকে সে বিষয়ে কোনোদিন তাকে কিছু বলেননি। কিছু সাক্ষাৎকারে বুন্ডি তার দাদু এবং দিদার বিষয়ে খুবই আনন্দিত হয়ে কথা বলেছিল এবং রুলকে বলেন যে তার দাদুর পরিচয়ে সে পরিচিত হতে, সম্মানিত হতে এবং তার সাথে থাকতে চান। তিনি একবার লুইজির ছোট বোন জুলিয়াকে বেশি ঘুমানোর কারণে সিঁড়ি দিয়ে ছুঁড়ে ফেলে দেন। তিনি কখনো কখনো অদৃশ্য কোনো কিছুর সাথে উঁচু গলায় কথা বলতেন এবং কমপক্ষে একবার বুন্ডির বাবা মাকে এই প্রশ্ন তোলার প্রচণ্ড ক্ষেপে যান তিনি। 1950 সালে লুইজি তার পদবি কোয়েল থেকে নেলসনে পরিবর্তন করেন। তারপর পরিবারের বেশ কিছু সদস্যের তাগাদায় তার ছেলেকে নিয়ে ওয়াশিংটনে টাকোমার উদ্দেশ্যে পাড়ি দেন, ফিলাডেলফিয়া ছেড়ে। সেখানে তার কাজিন অ্যালেন এবং জেন স্কট বাস করত। 1951 সালে লুইজি জনি কালপেপার বুন্ডির সাথে মিলিত হন। কালপেপার হাসপাতালে রাঁধুনি ছিলেন। তাদের দেখা হয় টোকোমার প্রথম মেথোডিস্ট চার্চের সঙ্গীত অনুষ্ঠানে। সেই বছরের শেষের দিকে তারা বিবাহ করেন এবং কালপেপার টেডকে দত্তক নেন। জনি এবং লুইজি সংসারে 4টি সন্তান হয়। বুন্ডি টাকোমা সম্পর্কে বিভিন্ন স্মৃতির কথা তার জীবনী লেখকদের বলেন। তিনি মিশো ও আইনেস ওয়ার্থকে বলেন তিনি কিভাবে প্রতিবেশী পাড়ায় ঘুরে বেড়াতেন, ময়লার ঝুড়িগুলো ঘেঁটে দেখতেন কোনো নারীর নগ্ন ছবি পাওয়ার লোভে। পলি নেলসনের সাথে কথা বলার সময় তিনি উল্লেখ করেন গোয়েন্দা ম্যাগাজিন, অপরাধ উপন্যাস এবং সাহিত্যকারের অপরাধ ডকুমেন্টারি গল্পের প্রতি তার ঝোঁক ছিল। যেসব গল্পে যৌন সংহিংসতার কথা লেখা ছিল তার প্রতি আগ্রহ বোধ করতেন, বিশেষত সেই সব গল্প উপন্যাস যেখানে মৃত বা ক্ষতবিক্ষত শরীরের চিত্র থাকত। তিনি মদ পান করে রাত্রিবেলায় এলাকায় ঘুরে বেড়াতে চান। ওই অবস্থায় তিনি এমন জানলার খোঁজে থাকবেন যেটি খোলা আছে এবং কোনো মহিলা তার কাপড় পরিবর্তন করছেন বা অন্য যা কিছু সেই দৃশ্য তিনি লুকিয়ে দেখতে চান। হাই স্কুলে থাকাকালীন তাকে 2 বার গ্রেপ্তার করা হয় চুরির সন্দেহে এবং গাড়ি চুরির সন্দেহে। যখন সে 18তে পা দেয়, ওয়াশিংটনের নিয়ম অনুযায়ী তার সব রেকর্ড মুছে ফেলা হয়। 6 জন নিখোঁজ মহিলা এবং স্পার্কসের নৃশংস মারধরের সংবাদগুলি ওয়াশিংটন এবং অরেগন জুড়ে সংবাদপত্রগুলিতে এবং টেলিভিশনে বিশেষভাবে প্রকাশিত হয়েছিল। জনমানুষের মধ্যে ভয় ছড়িয়ে পড়ে। অল্প বয়সী মহিলাদের হিচ হাইকিং করা দ্রুত হ্রাস পায়। আইনি সংস্থাগুলির উপর চাপ তৈরি হয়েছিল বিশেষভাবে, তবে শারীরিক প্রমাণের অভাবে তাদের কাজ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছিল। ক্ষতিগ্রস্ত সবাই স্ন্যাক বা নীল জিন্স পরেছিল এবং বেশিরভাগ অপরাধ স্থানে একজন মহিলা ব্যক্তিকে দেখা যায় যিনি কাস্ট বা স্লিং পরেছেন এবং একটি বাদামি বা ট্যান রঙের ভক্সওয়াগেন বেটেল গাড়ি চালাচ্ছেন। প্রশান্ত মহাসাগরীয় উত্তর পশ্চিম হত্যাকাণ্ডের সমাপ্তি ঘটে 14 জুলাই, যখন ইসাকাহের সম্মামিশস
স্টেট পার্ক লেকের এক জনাকীর্ণ সৈকত থেকে দুজন মহিলাকে অপহরণ করা হয়েছিল। 5 জন মহিলা সাক্ষী এবং একটি আকর্ষণীয় যুবককে দেখা যায় এর বাম হাত আহত ছিল। তিনি সাদা টেনিসের পোশাক পরিহিত ছিলেন, কানাডিয়ান বা ব্রিটিশ উচ্চারণে কথা বলেছিলেন এবং নিজেকে টেড হিসাবে পরিচয় দেন। প্রায় 4 ঘন্টা পরে কম্পিউটার প্রোগ্রামার হওয়ার জন্য পড়াশোনা করা 19 বছর বয়সী ডেনিস মেরি ল্যাসলুন্ড রেস্টরুমে যাওয়ার জন্য পিকনিকে সবার কাছ থেকে উঠে যায় এবং কখনোই ফিরে আসেনি। কিং কাউন্টি পুলিশ শেষ পর্যন্ত তাদের সন্দেহভাজন এবং তার গাড়ির বিশদ বিবরণ দিয়ে সিয়াটল অঞ্চল জুড়ে পোস্টার দিয়ে প্রচার করে। আঞ্চলিক সংবাদপত্রগুলিতে একটি আনুমানিক স্কেচ ছাপা হয়েছিল এবং স্থানীয় টেলিভিশন কেন্দ্রগুলিতে সম্প্রচারিত হয়েছিল। এলিজাবেথ স্কোয়ার অ্যান্ড রুল, একজন ডিইএস কর্মচারী এবং ইউডব্লিউ এর মনোবিজ্ঞানের অধ্যাপক, সকলেই খুনির প্রোফাইল, স্কেচ এবং গাড়ি শনাক্ত করেছিলেন এবং বুন্ডিকে সম্ভাব্য সন্দেহভাজন হিসেবে রিপোর্ট করেছিলেন। গোয়েন্দারা ভাবেন যে কোনো আইনের শিক্ষার্থী যার কোনো প্রাপ্তবয়স্ক অপরাধী রেকর্ড নেই, সম্ভবত সে অপরাধী নয়। 1974 সালের আগস্ট মাসে বুন্ডি আইন স্কুল থেকে দ্বিতীয় গ্রহণযোগ্যতা পেয়ে সিয়াটেল স্কোয়াড ছেড়ে সল্ট লেক সিটিতে চলে যান। পরের মাসে খুনগুলির একটি নতুন অধ্যায় শুরু হয়েছিল। 2 সেপ্টেম্বর তিনি আইডাহোর একটি অজ্ঞাত পরিচয় হিচ হাইকারকে ধর্ষণ করে এবং শ্বাসরোধ করে হত্যা করেন। তারপরে হয় তাৎক্ষণিকভাবে নিকটবর্তী কোনো নদীর তীরে দেহটিকে ফেলে দেন অথবা মৃতদেহটির ছবি তোলা ও ছিন্ন ভিন্ন করার জন্য ফিরে আসতেন। 2 অক্টোবর সল্ট লেক সিটির একটি উপরতলি হললাডার ট্রেড 16 বছর বয়সী ন্যান্সি ধরেছিলেন তার দেহাবশেষ প্রায় হললাডার থেকে দক্ষিণে 200 মাইল দূরে ক্যাপিটল রিপ জাতীয় উদ্যানের নিকটে সমাধিস্থিত করা হয়েছিল, তবে কখনো তাকে পাওয়া যায়নি। আর 18 অক্টোবর মেলিসা অ্যান স্মিথ, মিডওয়ালে, ইউটার পুলিশ প্রধানের 17 বছর বয়সী মেয়ে, সে একটি পিজা দোকান ছাড়ার পর অদৃশ্য হয়ে যায়। তার নগ্ন দেহটি 9 দিন পরে পার্শ্ববর্তী একটি পার্বত্য অঞ্চলে পাওয়া গেল। 31 অক্টোবর লৌরা আন আইমে, তিনিও 17 বছর বয়সী, 25 মাইল লিহির দক্ষিণে মধ্যরাতে ঠিক পরে একটি ক্যাফে থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। তার নগ্ন দেহটি 9 মাইল দূরে থ্যাঙ্কস গিভিং দিবসে আমেরিকান ফর্ক ক্যানিয়নের উত্তর পূর্ব দিকে হাই কারা খুঁজে পান। উভয় মহিলাকে মারধর করা হয়েছিল, ধর্ষণ করা হয়েছিল, ধর্ম কাম জিজ্ঞাসা পূরণ করা হয়েছিল। 12 জানুয়ারি একজন 23 বছর বয়সী নিবন্ধিত নার্স আইলিন ক্যাম্পবেল লিফট থেকে তার কক্ষে যাওয়ার সময় অদৃশ্য হয়ে যান। ঘটনাটি ঘটে স্নোমাস ডিভিজে, যা সল্ট লেক সিটির দক্ষিণ পূর্বের দিকে 400 মাইল দূরে। তার নগ্ন দেহটি 1 মাস পরে রিসর্টের ঠিক বাইরে মেঠো রাস্তার পাশে পাওয়া যায়। তিনি একটি ভোঁতা যন্ত্রের আঘাতে মারা যান। তার মাথায় আঘাতের কারণে মাথার খুলির উপর স্বতন্ত্র রৈখিক খাঁজ কাটা চাপ ফেলেছিল এবং তার দেহ একটি ধারালো অস্ত্র দিয়ে গভীরভাবে কাটা হয়। 6 মে বুন্ডি আলামিডা জুনিয়র হাই স্কুল পোকটেলর ইডাহোর কাছ থেকে 12 বছর বয়সী একটি মহিলাকে তিনি তাকে জলে ডুবিয়ে হত্যা করেন। তারপর তার হোটেল কক্ষে তাকে যৌন নির্যাতন করেছিলেন এবং তারপর
পাকটহলের উত্তরে একটি নদীতে তার দেহটি ফেলে দেন। নদীটি সম্ভবত স্লেক নদী। মৃত্যুদণ্ড কার্যকর করার আগেই রাতেই বুন্ডি 30টি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছিলেন, তবে সত্যিকারের মোট সংখ্যা অজানা রয়ে গেছে। প্রকাশিত অনুযায়ী 100 বা তার বেশিও হতে পারে, এবং বুন্ডি মাঝে মধ্যে সেই অনুমানকে উৎসাহিত করার জন্য গোপন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন। 1975 সালে ইউটা, কলোরাডো, আইডাহোর বিভিন্ন জায়গায় বিভিন্ন তারিখে অনেকগুলি হত্যা করেন। তাদের নাম বলছি: 12 জানুয়ারি ক্যারিন আইলিন ক্যাম্পবেল, বয়স 23। 15 মার্চ জুলি ক্যানিংহাম, বয়স 26। মে 6 লিটেন জন কালডার, বয়স 12। 28 জুন সুসান কার্টিস, বয়স 15। এবং 1978 সালে 15 জানুয়ারি লিসা লেভি, বয়স 20। 9 ফেব্রুয়ারি কিম্বারলি ডায়ান লেচ, বয়স 12। এইসব মানুষকে তিনি হত্যা করেন নির্মমভাবে। সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে তার খুনের পদ্ধতিটি বিকশিত হয়। বুন্ডি তার শিকার এবং অপরাধের স্থানগুলো পছন্দ অনুসারে করেন এবং ক্রমশ আরও সংগঠিত হয়ে ওঠেন। তিনি তার শিকারকে তার গাড়ির আশেপাশে আনতে আকৃষ্ট করার জন্য বিভিন্ন ধরনের কৌশলের আশ্রয় নেন। গাড়িতে একটি অস্ত্র, সাধারণত একটি ভোঁতা লোহা, আগেই রাখা থাকতো এবং হতভাগ্য ব্যক্তিটিকে গাড়ির কাছে আনা মাত্রই ভোঁতা অস্ত্র দিয়ে বাড়ি মেরে অজ্ঞান করতেন। অনেক ক্ষেত্রে তিনি একটি পায়ে বা একটি হাতে একটি প্লাস্টার করার ব্যান্ডেজ পরতেন এবং কখনো বা ক্র্যাচে ভর দিয়ে চলতেন। তারপরে তার গাড়িতে কোনো কিছু আনতে সাহায্য করার জন্য অনুরোধ করতেন। বুন্ডিকে সুদর্শন এবং হিসাবে প্রথম দর্শনে মনে হতো, আর তিনি তার দৈনন্দিন জীবনে তার শিকার এবং চারপাশের মানুষের অবস্থা অর্জনের জন্য ওই বৈশিষ্ট্যগুলি ব্যবহার করেছিলেন। একবার বুন্ডি তাদেরকে গাড়ির কাছাকাছি বা ভিতরে আনতে পারলে জোর খাটিয়ে ধরে নিয়ে যেতেন বা ভোঁতা কিছু দিয়ে বাড়ি দিতেন এবং তারপরে হাত কড়া দিয়ে বেঁধে রাখতেন। তারপরে তিনি তাদের পূর্ব নির্বাচিত স্থানে নিয়ে যেত এবং ধর্ষণ করার সময় দড়ি বা কর্ড দিয়ে শ্বাসরোধ করে হত্যা করতেন। খুনের স্থান থেকে তিনি শিকারের পোশাক সরিয়ে ফেলতেন এবং পরে পুড়িয়ে ফেলতেন, বা কমপক্ষে একটি ক্ষেত্রে এগুলি গুডউইল ইন্ডাস্ট্রিজ সংগ্রহের বাক্সে জমা করতেন। তিনি প্রায়শই তার খুনের স্থানগুলিতে পুনরায় যেতেন যাতে নেক্রোফিলিয়া কার্য করা যায়। পাশাপাশি তিনি লাশকে ভোগ করতেন এবং লাশকে কাপড় চোপড় পরাতেন। কিছু হত্যার শিকার হওয়া মেয়ের এমন পোশাক পরা অবস্থায় পাওয়া যায় যা তারা কখনো দেখতে পারেননি, বা নেইল পলিশ লাগানো যায় যা পরিবারের সদস্যরা কখনো দেখেনি। ফ্লোরিডায় তার খুনের নেশা পর্বের শেষের দিকে সম্ভবত পলাতক হওয়ার চাপে তিনি ঘুমন্ত উপভোগীদের উপর নির্বিচারে আক্রমণ করেছিলেন। বুন্ডির পরিচিত সমস্ত শিকার হলেন সাদা মহিলা, বেশিরভাগ মধ্যবিত্ত পরিবারের। প্রায় সকলেই 15 থেকে 25 বছর বয়সের মধ্যে ছিল এবং বেশিরভাগই কলেজের ছাত্রী। স্পষ্টতই তিনি আগে কখনো দেখা হয়েছে এমন ব্যক্তিকে ধরতেন না। বুন্ডির 1968 সালের ভক্সওয়াগন বিটেল গাড়িটি প্রদর্শিত হয়েছে ওয়াশিংটন ডিসির জাতীয় অপরাধ ও সাজা জাদুঘর এল লবিতে 2015 সালের আগে পর্যন্ত।